সারা রাত মাছ ধরে এসে সকালে সুবল জেলে বাসায় প্রবেশ করে। তার কাঁধে একটা জাল আর হাতে মাছ। গতকালকে খুব একটা মাছ তার ভাগ্যে পড়েনি। সে তার 3টে মেয়েকে ডাকল। ওই রে মা আমার, কোথায় তোরা? দেখ, মাছ ধরে এনেছি। আজকে আর বাজারে এগুলো বিক্রি করব না। তোরা না খেতে চেয়েছিলি? 3 মেয়ে সামনে এসে দাঁড়ালো। সম্পর্কে তারা 3 আপন বোন হলেও স্বভাবে তারা একজন অপরজনের বিপরীত। শুধুমাত্র পোশাক আশাকেই নয়, আচরণেও তারা একজন আরেকজনের থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু 3 বোনের মধ্যে ভীষণ গলায় গলায় ভাব। বড় মেয়ের নাম মায়া, মেজো মেয়ের নাম ছায়া আর ছোট মেয়ের নাম কায়া। 3 বোনের নাম মিলিয়ে রাখা হয়েছে। খুব ছোটবেলায় তারা তাদের মাকে হারায়। এরপর সুবল জেলেই তাদেরকে মানুষ করে। বাবা, আজকে বেশি মাছ পাওনি তাই না? আর পায়েও আঘাত লেগেছে, দেখি কতখানি কেটেছে। তুই কিভাবে জানলি যে আমার পায়ে আঘাত লেগেছে? বাবা, তুমি কি ভুলে যাচ্ছ মায়া দিদি যে অতীত দেখতে পারে? ও তাই তো। তোদের 3 জনের তো আবার 3 রকম অদ্ভুত গুণ আছে, যেটা কিনা সাধারণ মানুষের নেই। মায়া অতীত দেখতে পারে, তুই মানুষের মনের কথা বলতে পারিস, আর কায়া মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে। বাবা, এখন এসব কথা রাখো তো। দিদি বলল তোমার পায়ে নাকি আঘাত লেগেছে, আগে সেটার ব্যবস্থা করি। তোরা এই অদ্ভুত ক্ষমতা কিভাবে পেলি রে? সেসব কথা থাক না বাবা, বিধাতা হয়তো এক অদ্ভুত খেলা খেলেছেন আমাদের সাথে। হয়তো তার পক্ষ থেকে আমাদেরই আশীর্বাদ করা হয়েছে। আশীর্বাদ না বলে বরং বলা উচিত অভিশাপ। এই ক্ষমতাটা আমাদের জন্য লাভের চাইতে ক্ষতিই বেশি। এভাবে কেন বলছিস কায়া? যা হয় ভালোর জন্যই হয়। ভালোর জন্য কিভাবে হয় শুনি? তোর একজনের কথা মনে আছে? সেই যে দিদির জন্য বিয়ের প্রস্তাব আসলো। দিদি তার ক্ষমতা বলে ছেলেটির অতীত জেনে গিয়েছিল। ছেলেটি অতীতে একটা মেয়েকে নষ্ট করে তাকে বিয়ে করেনি। আপু অতীত জানার জন্য ছেলেটিকে আর বিয়ে করলো না। এভাবে যতবারই কোনো ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, তার অতীতে কোনো না কোনো বাজে ঘটনার জন্য আপু বিয়েতে না করে দিয়েছে। অথচ আপুর যদি এই ক্ষমতাটা না থাকতো, তাহলে হয়তো এতদিনে আপুর একটা ভালো বিয়ে হয়ে যেত। আমি তোর গলার কাটা হয়ে গিয়েছি? আমার বিয়ে নিয়ে এত চিন্তা কেন তোর? নাকি চাস আমি এইখান থেকে চলে যাই? তাহলে বল, এক্ষুনি চলে যাচ্ছি। আর ছায়া, তুই নিজেও তো বলেছিস ছেলেটির মাথায় তখনও কোনো বাজে চিন্তা ঘুরছিল। আর কায়া, তুই তুই তো ওই ছেলেটিকে নিয়ন্ত্রণ করে তাড়িয়েও দিয়েছিলি। আমি কি তাই বললাম? আমি তো শুধু উদাহরণ দিয়ে বললাম যে আমাদের যদি এই ক্ষমতাটা না থাকতো, তাহলেই বরং ভালো হতো। কায়া আমার সম্পূর্ণ উল্টো। আমি যদি দক্ষিণে চলি, সে চলে উত্তরে। কায়ার সাথে আমি সবসময় একমত না হলেও আজকে একমত হচ্ছি। সত্যি তো তাই। এই যে এমন ধরে আমি মানুষের মনের কথা আন্দাজ করতে পারি, আর তখন বুঝতে পারি কত শত নোংরা চিন্তা মানুষের মাথায় ঘুরপাক খাচ্ছে। আর এসব জানতে পারি বলেই তো আমি মনে মনে শান্তি পাই না। অবশ্য আমার মানুষকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাটা একদিক থেকে ভালো। আমি অন্যকে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু মাঝে মাঝে না নিজের উপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারি না। এটা আমাকে অনেক সময় বিপদেও ফেলে। দেখা যাচ্ছে আমি রাস্তা দিয়ে হাঁটছি, সামনে একটা গাড়ি আসছে, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করে ফুটপাতে নিয়ে যেতে পারছি না। এটা কেন হয় তার কোনো ব্যাখ্যাও আমি জানি না। বাবা, তুমি একটু রেস্ট নাও। তোর বিয়েটা না দেওয়া পর্যন্ত আমার কি আর শান্তি আছে রে? কবে যে একটা ভালো ছেলে পাবো যার অতীতে কোনো বাজে ঘটনা থাকবে না, সেই আশাতেই আছি। তোদের দোষ, দিলি তো আবার বাবার মাথায় আমার বিয়ের চিন্তা ঢুকিয়ে। ঠিক আছে, যা, তোর যখন যাকে ইচ্ছে হবে তাকেই বিয়ে করিস, আমাদের কি?
মেয়েকে আমার বাড়ি পছন্দ হয়েছে, এমন মিষ্টি চেহারা আমার ছেলের সাথে খুব মানাবে। কি বলেন দাদা? তা তো অবশ্যই, কিন্তু ওদেরও তো একটা মতামত আছে। ছায়া পাত্রের মনের কথা শোনার চেষ্টা করলো। সে শুনতে পারে পাত্র মনে মনে বলছে, এমন মিষ্টি স্নিগ্ধ একটা মেয়ে কি আমাকে বিয়ে করতে রাজি হবে? আমি কি ওর যোগ্য? আর বিয়ে হলে ওকে ভালো রাখতে পারবো তো? আর ছেলে মেয়ের নাম কি রাখবো? এইসব পর্যন্ত শুনে হেসে ফেলে ছায়া। সবাই কিছুটা অবাক হয় ছায়াকে হেসে ফেলতে দেখে। হাসির কারণ জিজ্ঞাসা করলে ছায়া কিছু বলে না। অমনি, কিরে হাসছিলি কেন? সত্যি করে বলতো। আরে এই ছেলে তো এক্ষুনি ছেলে মেয়ের নাম ঠিক করে ফেলেছে। মায়াকে পাত্রের সাথে আলাদা কথা বলার সুযোগ দেওয়া হলো। দুইজন আলাদা কথা বলছে। কেমন আছেন আপনি? আসলে এই প্রথমবার পাত্রী দেখতে এসেছি তো, তাই নার্ভাস লাগছে। পরীক্ষার হলেও এমন নার্ভাস হয়নি কখনো, জানেন। আপনি আগে থেকে এমন ভীতু ধরনের মানুষ। জি, কিছু বলবেন? না, আমাকে কি আপনার কিছু বলার আছে বা জানার আছে? বলার আছে। আসলে অতীতে একটি মেয়েকে খুব ভালোবাসতাম। মেয়েটি মুখের উপর বলে দিল আয়নায় নিজের মুখ দেখতে। আমি সেদিন বাসায় এসে আয়নায় পুরো 1 ঘন্টা আমার মুখ দেখলাম। তারপর দিন আবার গেলেন ফুল হাতে। হ্যাঁ, আবার ফুল হাতে গেলাম। বললাম আমি জানি আমি খুব সুন্দর দেখতে, তবু আমার তোমাকেই পছন্দ। আমার কোনো সমস্যা নেই তোমার চেহারা নিয়ে। মেয়েটি কি বলল? বললো ইডিয়েট। তারপর সেলফ রেসপেক্টে খুব আঘাত লাগলো। মেয়েটির সামনে আমি আর যাইনি। আচ্ছা, প্রথমে বললেন এইটা আপনার প্রথম পাত্রী দেখা, আরো পাত্রী দেখার ইচ্ছে আছে? আর তো দেখার ইচ্ছা নেই। আমার অতীত নিয়ে আপনার কিছু জানার নেই? না, আপনার ভবিষ্যৎ নিয়ে জানার ইচ্ছা আছে, কিন্তু সেটা তো সম্ভব না। হয়তো সম্ভব, যদি একসাথে একই ছাদের তলে আমরা আমাদের জীবন শুরু করি। মানে? জানিস, আমি ছেলেটিকে নিয়ন্ত্রণ করতে পারিনি। এর কারণ কি জানিস? ছেলেটির নিজের নিয়ন্ত্রণ ক্ষমতা অনেক বেশি। সে নিজের অন্যায় আবদার ইচ্ছেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, সেজন্য অন্য কেউই তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। আর আমিও দেখলাম ছেলেটির মাথায় অদ্ভুত সুন্দর কথা ঘুরছে। তা ছেলেটির কি কোনো অতীত আছে? ছেলেটি একটা মেয়ের প্রেমে হাবুডুবু খেয়েছিল কলেজে পড়াকালীন সময়। তুই তাও কেন রাজি হলি? কারণ ছেলেটি আমাকে সব সত্যি বলেছে, তাও নিজ থেকে। এই থেকে বোঝা যায় ছেলেটির মধ্যে কোনো লুকাছাপা বিষয় নেই। আমার প্রতি ছেলেটি সবসময় সৎ থাকবে। বাকিদের বেলা কিন্তু এমনটা হয়নি। বাকিদের অতীত আরও বাজে আর কুৎসিত পেয়েছি, কিন্তু তারা প্রত্যেকেই একটা মুখোশ পরে থাকে, যেটা এই ছেলেটির বেলায় নেই। যাক, অবশেষে আমাদের বড় রাজকুমারীর কাউকে মনে ধরলো। এই ছায়াদি, দেখ তো আপুর মনে এখন কি চলছে। আপুর তো তর সইছে না, ভাবছে ডেটটা এত পিছনে কেন পড়লো, আর একটু আগে কেন হলো না। দেখ, আমি কিন্তু বড় দিদি হই, একদম ফাজলামো করবি না আমার সাথে। জয়ন্তর বয়স হয়ে গেছে 40 বছর। এত বয়সেও আজ অবধি তার বিয়ে হয়নি। যৌবনে পড়ালেখার চাপে শহরে বাড়ি দেওয়ার পর আর বিয়ের জন্য চিন্তা করে উঠতে পারেনি। বাবা মায়ের সেবায় নিজের 20টা বছর সে পার করে ফেলেছে। সম্প্রতি তার বাবা মা দুজনেই স্বর্গবাসী হবার পর সে নিঃসঙ্গ জীবনযাপন করছে।
তার সমবয়সী সমস্ত বন্ধুবান্ধব বেশ আগেই বিয়ের পাট চুকিয়ে ফেলেছে, এমনকি বাবার ডাকও শুনে ফেলেছে। কিরে জয়ন্ত, এখানে একা একা বসে কি করছিস? না রে, এমনি বাড়িতে একা থাকতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম সকালে একটু এখানে একা একা বসে প্রকৃতি দেখি, তাই আর বেশি কিছু না। এইভাবে একা একা কতদিন চলবি? হ্যাঁ, কাকা কাকিমা তো মারা গেলেন কিছুদিন হলো, এখন তুই কি বাকি জীবনটা এইভাবে একাই কাটাবি? জীবনে তো কাউকে দরকার নাকি? এখন কি আর আমার বিয়ে নিয়ে ভাবার বয়স আছে রে? বিয়ের বয়স তো কবেই পার করে ফেলেছি। এখন যদি কোথাও বিয়ে করতে যাই তবে নির্ঘাত কথা শুনতে হবে, বুড়ো বয়সে বিমরতি ধরেছে। আরে দূর, তুই অত ভাবিস না তো, আমার উপর সব ছেড়ে দে। তোকে আমি এমন জায়গায় নিয়ে যাব যেখানে তুই বউদের মেলা দেখতে পাবি, এই বলে দিলুম। কি যা তা বলছিস? এইসবের বউদের আবার মেলা হয় নাকি? সে তুই আমার সাথে গেলেই দেখতে পাবি। আজ বিকালবেলা তৈরি থাকিস, তোকে নিয়ে ওখানে যাব। আমি এখন যাই রে, বড্ড দেরি হয়ে গেছে। ছেলেটা সে কখন রং পেন্সিলের বক্স কিনে নিয়ে বাড়ি যেতে বলেছিল, এতক্ষণ তোর সাথে দাঁড়িয়ে কথা বলছিলাম হাতেই বক্স নিয়ে। বিকেলবেলা জয়ন্ত নিজে প্রতুলের বাড়ির উঠোনের সামনে গিয়ে দাঁড়ালো। তার পরনে জাঁকজমক পাঞ্জাবি। সে উঠোনে দাঁড়িয়ে প্রতুলের নাম ধরে ডাকলো, প্রতুল, এই প্রতুল, দেখ আমি এসে গেছি। কিরে তুই এই সময় এখানে? মা, তুই না বললি আমাকে কোনো বউদের মেলায় নিয়ে যাবি? তুই তো গেলি না আমার বাড়িতে, তাই আমি নিজেই চলে এলাম। আরে হ্যাঁ, তাই তো, আমি তো এই ভুলেই গেছিলাম। আচ্ছা ঠিক আছে, তুই ভিতরে বস, আমি তৈরি হয়ে আসছি। না না, আমি এখন ভিতরে যাব না, তুই যা, তৈরি হয়ে আয়। আরে বাপ রে, একটু সবুর তো কর। হ্যাঁ, মনে তো হচ্ছে আজই মেলায় কি একটা বোতলে আনবি। হ্যাঁ, এখানেই দাঁড়া, আসছি। কিছুক্ষণের ভিতরেই প্রতুল তৈরি হয়ে বাইরে বেরিয়ে এলো। এরপর জয়ন্তকে নিয়ে পাশের গ্রামের বউয়ের মেলাতে গেল। মেলার দরজার সামনে দাঁড়াতেই জয়ন্ত দেখতে পেল ভিতরে অনেকগুলো ছাউনি দেওয়া ছোট ছোট ঘরের সামনে লোকেরা ভিড় করে দাঁড়িয়ে আছে। সে প্রতুলকে বলল, এই জায়গাগুলোতে এত ভিড় কেন রে? ওইগুলোই তো বইয়ের বসাদের জায়গা। তাই বলে এখানে বেটা ছেলেদের এত ভিড় থাকবে? এ কেমন কথা? আরে তুই বাইরে থেকে এত কিছু বিচার করছিস কেন? চল আমার সাথে চল, তোর বৌদিকেও তো আমি এখান থেকেই পেয়েছি। হ্যাঁ, আয় আয়, তোকে কম ভিড়ওয়ালা একটা ছাউনির সামনে নিয়ে যাই। প্রতুল এক প্রকার জোরে করে জয়ন্তকে একটা ছাউনির ভিতর নিয়ে গেল। সেখানে জয়ন্ত দেখতে পেল একটা চেয়ারে কালো বেটে দেখে একটা মেয়েকে বসিয়ে রাখা হয়েছে। তার দুই পাশে দুটো চেয়ারে দুজন বয়স্ক পুরুষ ও মহিলা বসে আছে। আরে এমন কুৎসিত দেখতে মেয়েকে আবার বউদের মেলায় তুলেছে কে রে? এই যে মশাই, আপনার মেয়েকে এই মেলায় তুলেছেন কেন? শুধু শুধু লোকেদের হাসির পাত্রী করার জন্যে? এই মেয়েকে তো কেউই বিয়ে করবে না।
আমি তো আশা নিয়ে এসেছিলাম এখানে ভিড় কম, তাই আমার বন্ধুটার জন্য একটা ভালো মেয়ে দেখতে নিয়ে যাব, কিন্তু এখন বুঝতে পারছি কেন এখানে লোকজনের কোনো আনাগোনা নেই। না বাবা, আমার মেয়েটার রূপে অতটা সুন্দর না হলেও তার গুণ চোখে পড়ার মতো। সে সৃজনশীলতা, রান্না বান্না, হাতের কাজ, মেধা কোনো দিক থেকেই কোনো অংশে কিন্তু কম নয় বাবা। আরে রাখুন তো কাকিমা আপনার ওইসব ভাঙ্গা রেকর্ড। মেয়ে মানুষের রূপ না থাকলে আর গুণ দিয়ে কাজ কি? সবসময় মাথায় রাখবেন, মানুষ সৌন্দর্যের পূজারী। এমন কথা বলো না বাবা, অন্তত একটা বার আমার মেয়ের সাথে একটু কথা বলে দেখো তোমরা। আজ পর্যন্ত একটা ছেলেও আমার মেয়ের দিকে একটু সম্মান দিয়ে তাকালো না, সব সময় তাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো। এমন তুচ্ছ তাচ্ছিল্য করার মতো মেয়ে জন্ম দিলে তো ওটাই জুটবে কাকা বাবু। চল তো জয়ন্ত, আর আমরা এখানে বেশিক্ষণ সময় নষ্ট না করি, মেলায় আরো অনেক মেয়ে আছে। দাঁড়া, তুই এতক্ষণ অনেক কথা বলেছিস, আমাকে একটা বারও কথা বলার সুযোগ দিসনি। বিয়েটা কি তুই করবি নাকি? বিয়ে করব আমি। বিয়ে তো তুই করবি, কিন্তু বন্ধু হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? তোর তো দুই কুলের কেউই আর বেঁচে নেই, তাই ভাবলাম বন্ধুর জন্য যেটা ভালো হয় সেটাই খুঁজে বের করি। চল এখান থেকে চল, আর কথা বাড়াস না। তোকে বলেছি আমি নিজে ওদের সাথে একটু কথা বলবো, তারপরেও কেন এমন টানাটানি করছিস? দেখ, আমাকে ওনাদের সাথে একটু কথা বলতে দে। তোমার নাম কি? আমার নাম কৃষ্ণকরী ভট্টাচার্য। তোমার নামটা কিন্তু বেশ সুন্দর, আর নামের মতো তুমিও দেখতে অনেক সুন্দর। কেন যে লোকজন তোমায় কালো বলে অবজ্ঞা করে আমি তা জানি না। আমার কাছে কালো খুবই পছন্দের। আমি প্রথমবার কারো মুখ থেকে আমার মেয়ের রূপের এমন প্রশংসা শুনলাম। আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। এটা কি আসলেই বাস্তব নাকি আমি স্বপ্ন দেখছি? এটা আসলেই বাস্তব কাকাবাবু, তবে আপনারা অনেক অন্যায় করেছেন। কি অন্যায় বাবা? কি এমন অন্যায় করেছি আমরা? আপনারা নিজেরাই নিজ মুখে বললেন আপনার মেয়ে গুণে লক্ষ্মী। এমন একটা লক্ষ্মীর মতো একটা মেয়েকে আপনারা কিনা মেলায় এত লোকের সামনে বসিয়ে রেখেছেন বিয়ের জন্যে। এটা তো আপনাদের মেয়ের সম্মান বাড়ালো না, বরং উল্টো এসব নিচু চিন্তার লোকের জন্য তার মান আর একটু কমে গেল। এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না বাবা। গ্রামের আশেপাশের বাড়িঘরের মেয়ের বাবা মা তাদের মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন। আমাদের ওপর এসে পড়ে সমস্ত চাপ। বিয়ের বয়স পার হয়ে গেলেও একটা মেয়েকে যে কত কষ্ট করে ঘর বন্দি করে রাখতে হয় তার বাবা মা হিসেবে আমরা জানি বাবা। এখানেই তো আপনারা সবচেয়ে বড় ভুল করেছেন। আপনারা আপনাদের মেয়েকে শিক্ষিত করেছেন, অথচ তাকে এই ঠুনকো সাজঘরে গৃহবন্দী করে রেখেছেন। আর এখন এত এত মানুষের সামনে প্রদর্শন করছেন। যে শিক্ষার আলোয় তাকে আলোকিত করেছেন, সেই শিক্ষার আলো যদি বাকিদের ভিতর ছড়িয়ে দেওয়ার জন্য তাকে বাইরে পাঠাতেন, তাহলে এতদিনে এই গ্রামের 10টা বেটা ছেলের থেকেও বেশি সম্মান কামিয়ে আনতো আপনার মেয়ে। কি করবেন বলুন তো? আমাদের গ্রামের মেয়েদের কপাল যে এরকমই, যেখানে যতই একজন মেয়ে মানুষ শিক্ষিত হোক না কেন, সবাই শুধু মেয়ের বিয়েটাই বিচার করে। এত বাজবিচার করার ধার আমি ধারি না। আমি আজ এই মুহূর্তে তোমাকে বিয়ে করে আমার সাথে শহরে নিয়ে যাব। তোমার যদি কোনো আপত্তি থাকে তবে তুমি তা আমায় জানিয়ে দিতে পারো। কি বলছিস কি তুই জানতো এসব? তোকে আমি এখানে এনেছি এরকম কুচ্ছিত একটা মেয়ের সাথে বিয়ে করতে? মাত্র একটা ছাউনিতে ঢুকতেই এই মেয়েটা তোর মাথা খেয়ে ফেললো। তুই আশেপাশে চাঁদের টুকরোগুলো রেখে এই কয়লার খনিতে হাত বাড়াচ্ছিস? মুখ সামলে কথা বল প্রতুল। আর যাকে তুই কয়লা ভাবছিস সে এক সময় হীরা হয়ে চাঁদের উজ্জ্বলতাকেও হার মানাবে। কাকাবাবু, আমার বাবা মা নেই, আমার বয়স 40-এর উপরে। আপনি কি এমন বয়স্ক একজনের সাথে আপনার মেয়েকে বিয়ে দিতে রাজি আছেন? আমি নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না বাবা। আমার মেয়ের ভাগ্য বুঝি এতই ভালো যে মেয়েটা এতদিনের সম্মানের মুখ দেখতে পাবে? হ্যাঁ, আমি আপনার মেয়েকে এখান থেকে বিয়ে করে নিয়ে চলে যাব। আর হ্যাঁ, আমি এও বলে যাচ্ছি
এই গ্রামে এসব বউয়ের মেলা আমি আর টিকতে দেব না। শহরে গিয়েই আমি এই মেলার বিরুদ্ধে একটা বিহিত করে ছাড়ব। জয়ন্ত তৎক্ষণাৎ কৃষ্ণকলিকে বিয়ে করে শহরে চলে গেল এবং সুখে শান্তিতে তারা নতুন জীবনে পা রাখল।